ওয়েলকাম ব্যাক লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 6ষ্ঠ এপিসোডে। আশা করি আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কারোর জীবনে যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা অথবা যে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার গল্প প্রকাশ করবে ভূত বাক্স। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স। ভূত বাক্সের প্রত্যেকটি এপিসোডই আপনাদের জন্য আমি স্পেশাল করে তুলতে চাই। জানি না কতটুকু পারি, তবুও আপনারা একটু কাইন্ডলি ফিডব্যাক দিয়ে যাবেন যে ভূত বাক্সের এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে ইমপ্রুভমেন্ট করা দরকার। আমরা বেশি কথা বাড়াবো না। আমাদের কাছে আজকে বেশ কিছু ইমেইল এপিসোড এসেছে, ইমেইল ঘটনা এসেছে, সেগুলোই আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে পড়ে শোনাবো। বাছাই করা সেরা কিছু ইমেইল ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো। আমাদের প্রথম ঘটনাটি মাহিম ঢাকা থেকে পাঠিয়েছে। মাহিমের ঘটনাটি একটু আশ্চর্যজনকই আমার কাছে লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন। আর বেশি কথা বাড়াবো না। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। অলরেডি 500+ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আপনারা দ্রুত 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন, যাতে করে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি এটি আমার জীবনে ঘটা বাস্তব একটি ঘটনা। ঘটনাটি কাকতালীয় নাকি অন্য কোনো কিছু সেটার রহস্য আজ পর্যন্ত আমি ভেদ করতে পারিনি। তবে এটা আমি নাম দিয়েছি ফকির জিন। কেন ফকির জিন নাম দিলাম? ঘটনাটি আমার সঙ্গে যখন ঘটে তখন এক ফকির আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং তাকে ঘিরেই মূলত আমার এই ঘটনাটি। মূলত আমি ঢাকা শহরের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতাম, নিচতলায় থাকতাম এবং আমি মূলত একটা চাকরি করতাম। সেই চাকরির সুবাদে নিচতলায় এবং ব্যাচেলার ভাড়া খুব একটা পাওয়া যেত না, কিন্তু আমি ওইখানে থাকতাম। আমার রুম থেকে বের হলেই রাস্তা পড়তো এবং আমি যখন দরজা দিয়ে বের হতাম তখনই রাস্তা পড়তো, যার কারণে অনেক সময় দেখা যেত দরজা খোলা থাকলে অনেক ফকির আমার বাসায় এসে টোকা দিত সাহায্য চাইবার জন্য। তো এই ঘটনাটি হচ্ছে করোনার কয়েক মাস আগের ঘটনা। আমি খুব ভালো একটা আইটি ফার্মে চাকরি করি, বেশ ভালো মোটামুটি বেতন পাই, তা দিয়ে বেশ ভালোভাবে চলে যাই। আমি আমার রুমে একজন রুমমেট নিয়ে থাকতাম। মূলত হচ্ছে আমি একা থাকতে পছন্দ করি, যার কারণে 2 রুমের একটা ফ্ল্যাট নিয়ে আমরা থাকি। এক রুমে অন্য একজন থাকে এবং আরেক রুমে আমি থাকি। তো যার কারণে আমি অফিস বের হয়ে গেলে ও সারাদিন বাসায় থাকে, আর ওর হচ্ছে নাইট ডিউটি পড়ে, যার কারণে ও রাতের বেলায় বাসাতে থাকে না। তো ওই দিন ছিল হচ্ছে শুক্রবার। ও নিজেও বাসায় ছিল, কিন্তু বাসা থেকে ও গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল, ছুটি পেয়েছিল বিদায়। তো একদিন ধরে আমি বাসাতে একাই ছিলাম। তো তখন রাত প্রায় 9টা 9:30 একটু বেশি হবে। আর আমরা যে গলিতে থাকতাম সেই গলিটা একটু শুনশান ছিল এবং মোহাম্মদপুরের এই পাশের এই গলিটা বেশ খানিকটা শুনশান থাকে। আমি সেই গলিটার নাম বললাম না, কারণ হচ্ছে খানিকটা প্রাইভেসির সমস্যার জন্যই আমি নামটা বললাম না। তো আমি যে বাসায় থাকতাম সেই গলিটা একটু শুনশানই থাকতো। 9টা 10টার পরে যাতায়াত একদমই কমে যেত, কারণ এই গলির শেষ মাথায় কিচ্ছু নেই, সামনের মাথায় হচ্ছে দেয়াল দিয়ে আটকানো। তো আমি মূলত হচ্ছে গিয়ে তখন আমার ড্রয়িং রুমে বসেছিলাম, সামনের রুমে বসেছিলাম, যে রুমে হচ্ছে আমার রুমমেট ঘুমায় এবং ওই রুমের পরে হচ্ছে মেন রাস্তা এবং আমাদের দরজা। তো সেই দরজায় হঠাৎ করে টোকা পড়লো, দরজাটা খোলাই ছিল, আমি গরমের কারণে দরজাটা খোলা রেখেছি। তো তখন বেশ খানিকটা গরম পড়েছিল। তো তখন দরজায় টোকা পড়লো, তো আমি দরজা খুলে আসলে কাউকে দেখতে পেলাম না। আমি তখন দরজাটা লাগাতে যাব, ঠিক তখনই পেছন থেকে একটা বিড়ালের আওয়াজ শুনতে পেলাম এবং সেই বিড়ালটা আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। তো আমি ভালো মনে করে কিছু খাবার সেই বিড়ালটাকে খেতে দিই। সেই বিড়ালটা খাবার খেয়ে আমার দিকে একবার তাকিয়ে সে সামনের দিকে হাঁটা শুরু করে। তো আমি স্বাভাবিকভাবে দরজাটা বন্ধ করে দিই। এর পরের দিন ঠিক একই সময়ের ঘটনা। আমি আবার দরজায় একটা টোকা শুনতে পাই এবং টোকা শুনে যখন বাইরে আসি আমি আসলে তখন কাউকে দেখতে পাই না, কিন্তু দেখি সেই একই বিড়ালটা আমার দরজার সামনে বসে আছে
এবং সেই বিড়ালটাকে দেখতে স্বাভাবিক কোনো মানে দেশি বিড়ালের মতো না, মনে হচ্ছিল হাইব্রিড জাতের বিদেশি কোনো বিড়াল। তো সে আমার দরজার সামনে বসে আমার দিকে তাকিয়ে আছে, খাবার খাওয়ার জন্য মানে খাবার চাইছে সেটা সে বোঝাতে চাচ্ছে। আমি কিচেন থেকে কিছু খাবার এনে তাকে দিলাম এবং বাটি ধরেই দিলাম। সে খাবারগুলো সুন্দর মতো খেয়ে সেখান থেকে প্রত্যেক দিনের ন্যায় মানে গত দিনের ন্যায় প্রস্থান করলো। তারপর সেম একই পরের দিনে একদম বরাবর রাত 9টা বাজে। তখন আমি ড্রয়িং রুমে বসে আছি, দরজায় টোকা পড়লো। আমি বাহিরে গিয়ে আজকে কোনো বিড়াল দেখতে পেলাম না। আমি বাহিরে গিয়ে দেখলাম একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচাজি কি সমস্যা? তখন তিনি আমার দিকে তাকিয়ে আছে, মানে এমনভাবে তাকিয়ে আছে যেমনটা ওই বিড়ালটা আমার দিকে তাকিয়ে থাকতো। তো তারপর আমি বললাম কি চাচাজি কি চাচ্ছেন? তখন তিনি বললেন কি যে, বাবাজি আমি একজন ফকির, আমাকে একটু খাবার দিবে, অনেক ক্ষুধা লেগেছে আমার। তো আমি মূলত হচ্ছে কাউকে ফিরাই না এরকম ভাবে। তো আমি বললাম কি যে, চাচাজি আপনি ভেতরে এসে বসেন। তো তখন তিনি বললেন, না না বাবা, আমি ভেতরে আসবো না, আমি দরজার কাছেই বসছি। আমি তখন বললাম, না না চাচাজি, বিষয়টা কেমন দেখায়, আপনি যাই হন না কেন আপনি ভেতরে এসে বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। তো আমি হচ্ছে গিয়ে 1 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছিলাম খাওয়ার জন্যই। খেতে যাব ঠিক তখনই তিনি দরজায় টোকা দিলেন। এর আগের দিনগুলোতেও ঠিক একই কাহিনী ঘটেছে। আমি মূলত বাইরে থেকে বিরিয়ানি বা এরকম খাবার কিনে এনে খাই। তো আমি যখনই খাবার খেতে বসি ঠিক তখনই ওই 2 দিন বিড়ালটা এসেছে এবং আমার কাছ থেকে খাবার শেয়ার করে খেয়েছে। আমি তাকে শেয়ার করে খেয়েছি, কিন্তু ইনি তো বিড়াল না যে এনাকে আমি অর্ধেক খাবার দিব। তো আমার পুরো প্যাকেটটাই আমি তাকে দিয়ে দিলাম। তো তখন উনি খুব আরাম করে খেলেন এবং খেয়ে বললেন কি যে, বাবাজি আপনি কি খাবেন? আপনার সমস্ত খাবার তো আমাকে দিয়ে দিলেন। তারপর আমি খানিকটা অবাকই হলাম, কারণ হচ্ছে আমার সমস্ত খাবার যে আমি তাকে দিয়ে দিয়েছি সে সেটা কিভাবে বুঝতে পারলো। আমি যখন তাকে এই কথা বলতে যাব পেছনে ফিরে দেখি তিনি মুহূর্তের মধ্যে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। মানে একটা মানুষ অন্ততপক্ষে আমার যে খাবার টেবিলটা সেই টেবিলটা থেকে উঠে বাহিরে যাবে এতটুকু অন্ততপক্ষে 1 মিনিট বা 30 সেকেন্ড সময় তো লাগেই। কিন্তু আমার দরজাটাও কিন্তু টানা ছিল, দরজাটা যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে রাখা, কিন্তু সেই লোকটা সেই টেবিলের উপর আর বসা নেই, মানে চেয়ারের উপর আর বসা নেই। ওইখান থেকে উঠে যদি খুব দ্রুত গতিতেও যায় চেয়ার নড়ার শব্দ হবে, চেয়ার নড়ার কোনো শব্দ হয়নি, প্লাস দরজা খোলারও কোনো শব্দ হয়নি। ওনাকে আমি কোথাও খুঁজে পেলাম না, তো পেলামই না। উনি জাস্ট এই কথা বললো। আমি কিচেন থেকে ফিরে এসে ওনার এই কথার জবাব দিব, মানে আমি কিচেনে যাচ্ছিলাম তখন। তো আমি এসে দেখলাম নেই, মানে আমি ওই বাটির থালাটা ওনার ভিতরে রাখতে গিয়েছিলাম, রেখে আসতে কত সময় লাগে এসে দেখি উনি নেই। তো যাই হোক আমার কোনো কিছু মাথায় ঢুকলো না। তো তৃতীয় দিন চতুর্থ দিনেও ঠিক সেম একই অবস্থা, উনি একই সময় আমার বাসার সামনে আসলেন। এসব আমি তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না। ওই দিন হচ্ছে কি আমি বাইরে থেকে নান রুটি এবং চিকেন গ্রিল নিয়ে এসেছিলাম। তো আমি মোটামুটি কাদের সংস্থায় ওনাকে দিয়ে দিলাম, সবটুকুই দিয়ে দিলাম। তো উনি সেটা খুব আরাম করে তৃপ্তি করে খেলেন। এবং আমি হচ্ছে ওই দিন ওনাকে জিজ্ঞেস করলাম যে, কাকা আপনি গতকালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে তো এই কথা বলতে যাব মানে পেছন ফিরে আবার সামনের দিকে তাকিয়েছি, আমি দেখতে পেলাম সেও নেই। আজকে আমার স্পষ্ট মনে আছে আমি উনি ঘরে ঢোকার পরে আমি দরজার সিটকারি মেরে দিয়েছিলাম, প্লাস উনি যেখানে বসেছিল, তো আমাদের ঘরে আবার সিসি ক্যামেরা লাগানো ছিল, আর এই রুমটাতে একটু চুরিচামারি বেশি হয়, তো যার কারণে আমি সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। তো আমি তখন গতকালকের এবং আজকের এই 2 দিনের ঘটনা আমি সিসি ক্যামেরায় দেখতে গেলাম। মানে আজকে এটা একদমই সম্ভব না যে উনি দরজা খুলে এত মুহূর্তের মধ্যে, দরজা কিন্তু আটকানো ছিল, সেকেন্ডের মধ্যে উনি গায়েব হয়ে গিয়েছে। এবং আমি সিসি ক্যামেরা দেখতে যাব, মানে ওই দিন আমি সিসি ক্যামেরা দেখতে যাব। সিসি ক্যামেরা দেখতে গিয়ে যখন আমি দেখলাম উনি খাবার খাচ্ছে, আমি ওনাকে খাবার দিলাম, খাবার খাওয়া শেষ করলো এবং আমি যখন কিচেনে যাচ্ছি ওই পরের ক্লিপ আর ওখানে নেই আর কি। ওইখানকার পরের ক্লিপ আমি সিসিটিভি ক্যামেরাতে দেখলাম না, মানে ওই সময়টাতে আসার পরে সিসিটিভি ক্যামেরা ঝিরঝির হওয়া শুরু করলো। মানে এই জিনিসটা আমার মাথায় একদমই ঢুকলো না যে ওই পরের ক্লিপগুলোতেই কেন ঝিরঝির হওয়া শুরু করবে। আগের সমস্ত ক্লিপ ওকে, কিন্তু এর পরের ক্লিপগুলোতে ঝিরঝিরছি কিছু একটা ড্রয়িং রুম থেকে, মানে ড্রয়িং রুমে বসেছিল যে টেবিলে আমরা খাবার খাই, যেখানে খাবারটা ঢাকা দেওয়া ছিল সেখানে কেউ একজন বসেছিল এবং সে সেই খাবারগুলো খেয়েছে। আমাকে যখন দেখেছে সে যখন আলোর গতিতে সেখান থেকে চলে গেল আর কি, মানে একটা আলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দেখা যায় না, আলোর গতিতে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল। তো আমি যখন লাইট জ্বালালাম এবং বললাম কে, কোনো কথার জবাব পেলাম না। এবং আমি যখন সিসিটিভি ক্যামেরা দেখতে গেলাম এবার স্পষ্ট আমি দেখতে পেলাম সেই ফকির লোকটা যাকে কিনা আমি 2 দিন যাবৎ খাবার খাইয়েছি, সর্বপ্রথম সে বিড়াল হয়ে
জানালা দিয়ে প্রবেশ করলো এবং আমার চোখের সামনে, মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারবো না, আমার চোখের সামনে সিসিটিভি ক্যামেরা আমি দেখতে পেলাম। সেই ফুটেজগুলো যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন। ওই বিড়াল থেকে উনি সেই ফকির রূপ ধারণ করলেন, মানে মুহূর্তের মধ্যে, যেমনটা মার্জ হলে হয় না যে হঠাৎ করে মার্জ হয়ে অনেক একটা ইফেক্টের মতো, ঠিক ইফেক্টের মতো তিনি মানুষ হয়ে গেলেন এবং মানুষ হয়ে তিনি টেবিলে, মানে চেয়ারটা টেনে বসলেন এবং এমনভাবে টানলেন যেন শব্দ না হয়। তারপর তিনি সেই খাবারগুলো খেলেন। খাবারগুলো খেয়ে ঠিক খাবারগুলো খাওয়া শেষ হয়ে আসবে, ঠিক তখনই আমি হচ্ছে গিয়ে ওই রুমে উঠেছি, লাইট জ্বালিয়েছি। তো ওইটা দেখে তিনি হচ্ছে গিয়ে, আমি যখন দরজার কাছে আসি, উনি হচ্ছে গিয়ে তখন ওইখান থেকে একদম মুহূর্তের মধ্যে, একদম আমি খুব স্লো মোশন করে দেখেছি, একদম আলোর মতো হয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। তো তখন আমি আসলে স্বাভাবিকভাবে একটু ভয় বা আমি সন্দেহ করেছিলাম, কিন্তু এবার সেটা বিশ্বাসে পরিণত হয়ে গেল যে এই জিনিসটা হচ্ছে একটা জিন, যে কিনা ফকিরের বেশ ধরে আমার পাশে খাবার খেতে আসে। তো যাই হোক, ওই রুমমেট চলে আসে। এর পরবর্তীতে আমি ওকে বলি না, কারণ হচ্ছে ওকে বললে হয়তো ভয় পাবে, এবং ওই সিসিটিভি ফুটেজগুলো আমি ওইখান থেকে নিয়ে আমার ল্যাপটপে রেখে দিই। তো এর পরবর্তীতে প্রায় মাসখানিকের মধ্যে করোনায় সব কিছু লকডাউন হয়ে যায়। ওই সময় করোনা সীমিত পরিসরে বিশ্ব চলছিল, কিন্তু বাংলাদেশে তখন ধরা পড়েনি। তো 1-1.5 মাস এর মধ্যে তখন লকডাউন হয়ে যায়। চারিদিকে আসলে হাহাকার, সেটা তো আপনারা সবাই দেখেন। তো যাই হোক, ওই ঘটনার প্রায় বেশ কয়েক মাস পরে যখন সবার চাকরি চলে যাচ্ছিল, ইভেন আমি হোম ওয়ার্ক করতাম, আমার নিজেরও চাকরি চলে যায় এবং চাকরি চলে যাওয়ার ফলে আমি খুবই বিপাকে পড়ি। কারণ হচ্ছে গিয়ে আমার প্রত্যেক মাসে যে বেতন পেতাম সেটা প্রত্যেক মাসে আমি খরচ করে ফেলতাম, আমার কোনো সেভিংস ছিল না। তো যাই হোক, আমি প্রথম 1-2 মাস, করোনার 1-2 মাস আমি ওর কাছ থেকে ধার নিয়ে মোটামুটি কায়দায় চলেছি। কিন্তু তৃতীয় মাস থেকে আমার বাসায় আর খাবার, আমি যে খাবার রান্না করবো, যে বাইরে গিয়ে খাবার কিনে নিয়ে আসবো বা বাইরে বাসায় শুকনো খাবার রাখবো, এরকম পরিস্থিতি আমার ছিল না। অথবা যে আমি কারো কাছে হাত পাতবো খাবারের জন্য, কোনো দয়া নিব, সেরকম পরিস্থিতি আমার ছিল না। তো এত পরিমাণ ক্ষুধা লেগেছে আমার। আর আমার যে ওই ইয়েটা ছিল, যে ছেলেটা ছিল আমার সঙ্গে যে থাকতো, ও তো আগেই গ্রামে চলে গিয়েছে, কারণ ও হচ্ছে পড়াশোনা করতে এখানে থেকে, আর আমার থেকে ছোট ছিল। তো পড়াশোনা করতে ও আগেই গ্রামে চলে গিয়েছে। তো মাঝখানে লকডাউনের কারণে আমি আর গ্রামে যাইতে পারি নাই। তো আমি এখানেই ছিলাম, এখানে তো আমার ঠিকঠাক মতো চলতেছে, আর আমি গ্রামে গিয়ে বা কী করবো। আমি পরবর্তীতে আমার টান পড়ে এরকমভাবে, মানে এরকমভাবে অভাবে পড়বে আমি কখনো ভাবতে পারিনি। আমি যে গ্রামে চলে যাবো, আমি সেটাও হেলাই ফেলাই করে, আসলে আমার গ্রাম ভালো লাগতো না। তো যার কারণে আমি শহরেই থেকে গেলাম এবং এত পরিমাণ ক্ষুধা লাগলো আমার ওই রাত্রেবেলা, আমি বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছে। তো আমি আসলে ক্ষুধার জালে কাতরাচ্ছিলাম। আমি তখন রাত 1টা বাজে, আমি বাহিরে আসলাম। বাহিরে আসার পরে আমি যখন গলির মাথায় আসলাম কোনো খাবার খুঁজতে, আসলে হোটেল খাবারের দোকান তো সব বন্ধ, শুধুমাত্র ফার্মেসি খোলা আছে। করোনার ওই টাইমের কী অবস্থা পরিস্থিতি সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তো যাই হোক, আমি যখন রাস্তার মাথায় আসলাম, আমাকে পুলিশে ফেরত দিয়ে দিল, বললো কিছু আপনারা বাসায় চলে যান, এই লকডাউনের ভিতরে এখন বাইরে হওয়া নিষেধ, যান আপনি বাসায় চলে যান। তাই আমি বললাম কিছু ভাই, আমার ক্ষুধা লেগেছে, আমি কী করবো, আর আমার কাছে টাকা পয়সাও নেই। হয়তো আমি হোটেল থেকে বাকি নিয়ে আসতাম, আমাদের এখানে সামনে একটা হোটেল আছে যেখান থেকে মাঝে মধ্যে সবসময় কিনতাম, নিশ্চয়ই বাকি দিবে একদিন। তো আমি পুলিশকে ফেরত দেওয়ার পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি পেটে এক প্রকার গামছা বেঁধে, মানে পানি খেয়ে আর কতক্ষণ থাকা যায়, প্রায় আজকে সারাদিনই পানি খেয়ে রয়েছি। প্লাস প্রতিবেশী কারো কাছে চাইবো সেরকম ইচ্ছা আমার নাই, আর প্রতিবেশীরা চাইলে বা কেমন কি মনে করবে, করোনার মধ্যে সবাই বিপদের মধ্যে আছে। তো আমি রাত 1টা-1:30 হবে, ওই সময় যখন আমি ফেরত আসলাম, ফেরত এসে আমি দরজা দিয়ে আমি আসলে শুয়েছিলাম। তো তখন দরজায় টোকা পড়লো এবং বাহিরে আমি বিড়ালের আওয়াজ শুনলাম, মেয়াও করলো বিড়াল। আমি যখন দরজা খুললাম, আমি বাহিরে এসে সেই বিড়ালটাকে কিন্তু আর কোথাও দেখতে পেলাম না, কোথাও সেই বিড়ালটা নেই। কিন্তু আমি যখন দরজার কাছে চোখ রাখলাম, দেখলাম কি যে দরজার সামনে একটা পোটলা রাখা এবং সেই পোটলার মধ্যে কিছু শুকনো খাবার রাখা এবং তার মধ্যে কিছু রান্না করা খাবার রাখা। রান্না করা খাবারগুলো আমার আসলে তখন প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, আমার আসলে মাথায় কিচ্ছু ছিল না। আমি খাবারগুলো নিয়ে সঙ্গে সঙ্গে খেতে শুরু করি এবং সেগুলো খুবই সুস্বাদু খাবার ছিল এবং খাবারগুলো এমন ছিল যে আমরা সচরাচর যেসব খাবার খাই সেরকম কোনো খাবার না, একটু ডিফারেন্ট টাইপের খাবার। চাল নাকি জব নাকি কি দিয়ে বানানো আমি আসলে বলে বোঝাতে পারবো না। তারপর ফলমূল কিছু রাখা আছে, যে ফলমূলগুলো খুবই তাজা এবং খুবই তরতাজা, এবং কিছু মিষ্টি রাখা, যে মিষ্টিগুলো খাওয়ার পরে টেস্টে আমার জাস্ট মাথা ব্যথা করতেছিল, এত পরিমাণ টেস্ট এর মধ্যে। তো আমি আসলে কতখানি খেয়েছি বলতে পারবো না, খেয়ে দিয়ে আমি আসলে পেট প্রায় ফেটে যাওয়ার জোগাড় ছিল। তারপর আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমি ভাবছিলাম, তখন আমার মাথা আসলো কিরে খাবারগুলো কে দিয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। তো তখন হয়তো ভাবলাম যে কেউ ত্রাণ টান দিয়ে গেছে, প্রতিবেশী কেউ হয়তো ত্রাণ টান দিয়ে গিয়েছে। তো এই কথা আমি কাউকে বলিনি।
অনেকের কাছে টাকা চেয়েছি, টাকা পয়সা দেয়নি। তো যাই হোক আমার ওই খাবার দিয়ে মোটামুটি 3 দিন চলে গেল। 3 দিন আমি মোটামুটি ভালোভাবে খেতে পারলাম আর কি। তো 3 দিনের মাথায় আবার আমার ওরকমভাবে খাবার সংকট পড়লো। আমি যে বাড়িতে যাবো, আমি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বাড়িতে যাওয়ার মতো উপায় আসলে নেই, এত পরিমাণ লকডাউন ছিল। তো যাই হোক 3 দিনের মাথায় আবার এরকম ক্ষুধা লাগতে শুরু করলো। আবার দরজায় টোকা পড়লো। টোকা পড়ার পরে আমি বাহিরে এসে আবার অবাক। আবার সেমভাবে একই কায়দায় বস্তা করে খাবার রাখা, এবং সেই খাবারগুলো আগের দিনের থেকেও আরও বেশি ডিফারেন্ট এবং সুস্বাদু খাবার। তো সেগুলো নিয়ে আমি আবার খেলাম। তো এরকম করে প্রায় 2 সপ্তাহ আমার এরকম করে খাবার কে যেন আমার বাসার সামনে দিয়ে যেত। ওই খাবার দিয়ে 1 দিন বা 2 দিন চলতো সর্বোচ্চ, এবং প্রত্যেক দিন 1-2 দিন পরপরই কেউ এসে আমার ঘরের সামনে খাবারগুলো দিয়ে যেত। মানে এত পরিমাণ ভয় পেয়েছিলাম, আমি আসলে বলে বোঝাতে পারবো না। যেদিন আমি আসলে বুঝতে পারলাম যে খাবারগুলো আসলে কে দিয়ে যায়, তো আমি ওই দিনকে রাত্রেবেলা, রাত প্রায় 12:30 হবে, 12:30টার সময় আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে খাবারগুলো কে দিয়ে যায়। তো যার কারণে আমি আমার সিসিটিভি ক্যামেরাটা বাহিরে লাগিয়েছি, এবং আমি জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিলাম যে কে আসলে খাবারগুলো দিয়েছে, এবং প্রত্যেকদিন একই সময় খাবারগুলো দিয়েছে, এবং টোকা পড়ে ওই রাত 1টা-1টা আর কি, ওই টাইমের মাঝখানে খাবারগুলো দিয়ে যায়। তো আমি তখন লাইটটা সব বন্ধ করে ওত পেতে বাইরের দিকে তাকিয়েছিলাম। তো আমি দেখতে পেলাম একদম গলির শেষ মাথা থেকে, যেদিক দিয়ে আসলে কেউ আসে না, ওই দিক দিয়ে দেয়াল ভেদ করে কেউ একজন আমাদের এদিকে আসতে লাগছে, এবং তার মাথায় একটা ঘোমটা দেওয়া, কালো রঙের একটা কাপড় পরা, তার হাতে একটা লাঠি, এবং তার সামনে হচ্ছে গিয়ে একটা বস্তা আর কি তার হাতে, এবং সেই জিনিসটা হেঁটে আসছে না, সেই জিনিসটা শূন্যে ভেসে আসছে, খানিকটা উপরে উঠে সে শূন্যে ভেসে আসছে, এবং সেটা দেখে আমি আসলে ভয় পেয়ে যাই তখন। এবং সেই জিনিসটা যখন আমার দরজার কাছাকাছি আসে, আমার দরজাটা এমনভাবে ছিল যে ওই রাস্তায় কী হতো সমস্ত কিছু দেখা যেত। তো আমি যখন জানালা দিয়ে দেখতে পাই যে একটা জিনিস শূন্যে ভেসে আমার দরজার কাছে আসছে, এবং সেই জিনিসটা এদিকে ওদিকে তাকালো 1-2 বার। তো সেই জিনিসটাকে দেখতে স্বাভাবিক কোনো মানুষের মতো না, একদম মানুষের অববয়, মানে হচ্ছে দেখে মনে হচ্ছে ছায়া আর কি, তার শরীর চেহারা স্পষ্ট না বা বোঝাও যাচ্ছে না। সে যখন আমার দরজার কাছে আসলো, এসে একবার এদিক তাকালো, একবার ওদিক তাকালো, তারপরে সেই পোটলাটা রাখার পরে সে দরজায় 2 বার টোকা দিল। টোকা দেওয়ার পরে তারপর সেখান থেকে সে একদম নির্বিকারভাবে উধাও হয়ে গেল, সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। তো আমি আসলে তখন ভয়ে আমার খুবই প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলাম, এবং আমি 100% শিওর হয়ে গেলাম যে এটা হচ্ছে গিয়ে সেই ফকির জিনটা, যে কিনা আমার কাছে খাবার খাওয়ার জন্য এসেছিল কয়েক মাস আগে, এবং তার প্রতিদান স্বরূপ হয়তো সে আমাকে এখন সাহায্য করছে, অথবা আমাকে সে নজর রেখেছে যে আমি এখন অভাবে আছি, আমি কষ্টে আছি, সে হয়তো ওই খাবারগুলো দিয়ে আমাকে সহায়তা করছে। তো ওই ফকির জিনটা কেনই বা আমার কাছে এসেছিল, বা কেনই বা আমাকে এরকমভাবে খাবার দিল, আমি আসলে বুঝতে পারলাম না। আমি ওই ঘটনার পরে প্রচণ্ড ভয় পেয়েছিলাম আসলে, এবং ওই জিনটা আমার কাছে কী চাই। আমি পরের দিন হচ্ছে গিয়ে যেভাবেই হোক আমি ওই খাবারগুলো যাই হোক নিয়ে খাই, এবং সারা রাত আমি ঘুমাতে পারিনি ভয়। তো ভয় তো একটু লাগেই। তো পরের দিন সকালবেলা উঠে আমি হেঁটে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যে আমি বাড়িতে হেঁটেই চলে যাব, আমি এখানে আর থাকবো না। নিশ্চয়ই ওই জিনটা আমার ক্ষতি না করলেও আমার আসলে এখানে একা একা ঘুম আসে না, ভয় লাগে প্রচণ্ড পরিমাণ। তো যাই হোক আল্লাহর রহমতে আমি যখন বাহিরে আসলাম, বাহিরে আসার পরে একটা অ্যাম্বুলেন্স পেলাম যিনি কিনা আমাদের বাড়ির দিকে যাবে। তো সেই ভাইয়ের অ্যাম্বুলেন্সে একটু বেশি ভাড়া দিয়েই আর কি আমি তখন আমার বাড়িতে চলে যাই, এবং এই হচ্ছে আমার জীবনের ঘটনা। এবং সেই ফকির জিনটা আসলেই সেটা জিন ছিল নাকি মানুষ ছিল আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কি মনে হয় আমাকে জানাতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন মাহিমের ঘটনাটি। আসলে এমন অনেক সিচুয়েশন আমরা করোনার সময় দেখেছি, যারা ফ্যামিলি নিয়ে বাড়িতে চলে গিয়েছে, খাবারের সংকট পড়েছে ওই সময়ে। তো একটা বিষয় আমি বুঝতে পারলাম যে সে জিন হোক বা মানুষ হোক বা প্রেত হোক, যা কিছুই হোক না কেন, আপনি যাকে উপকার করবেন সে উপকারের প্রতিদান আপনাকে দিবে। তো মাহিম হয়তো তাকে উপকার করেছিল, যার কারণে তাকে উপকারের প্রতিদান স্বরূপ মাহিমকে হয়তো পরবর্তীতে সাহায্য করেছে। তো সবসময় চেষ্টা করবেন মানুষকে সাহায্য করার জন্য। তো আমরা মাহিমের জীবনের ঘটনা শুনলাম। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান, আপনাদের আশেপাশে ঘটা যে কোনো ঘটনা পাঠাতে চান, আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। আমাদের ইমেইলের অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদেরকে ইমেইল পাঠাতে পারেন। আমাদের কাছে অলরেডি অনেক ইমেইল আসে প্রত্যেকদিন, তো সব আমরা প্রকাশ করতে পারি না, আমরা ধারাবাহিকভাবে একে প্রকাশ করব। তো যারা আমাদেরকে ইমেইল পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। পরবর্তী ঘটনাটা আমাদের কাছে জসিম পাঠিয়েছে মাগুরা থেকে। আমরা জসিমের ঘটনাটি আমরা শুনবো। আপনারা শুনছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান।
আসলে ঘটনাটি যে রাতে ঘটেছিল সেই রাতে পুরো গ্রামের মানুষ ভয় পেয়ে গিয়েছিল। আসলে ভয় পাবার মতো একটা ঘটনা আমি আমাদের গ্রামের এক কাকার মৃত্যুর দিন এবং রাতে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আসলে আমাদের বাড়ির পাশে মহল্লার এক কাকা হঠাৎ করেই তিনি মারা যান আর কি। তিনি মূলত মারা গিয়েছিলেন এক প্রকার স্ট্রোক করেই। তেনার বয়স খুব বেশি ছিলেন না এবং তিনি হচ্ছে গিয়ে একা থাকতেন। একা থাকার কারণে তিনি হচ্ছে স্ট্রোক করেছেন। স্ট্রোক করার কারণে তিনি মারা গিয়েছেন। তো আমরা আমাদের গ্রামের কিছু ছেলেপুলে আছে যারা মিলে কিনা গ্রামের কেউ মারা গেলে আমরা তার সমস্ত কাজ করতাম, কবর খোঁচা, বাঁশ নিয়ে আসা বা এই সামগ্রিক সমস্ত কাজ কিন্তু আমরাই করতাম। তো সেই কাকা আমাদের খুবই কাছের ছিলেন। আমরা সবসময় নামাজ পড়তে গেলে সেই কাকার সঙ্গে আমাদের দেখা হতো। তো সেই কাকা যেদিন মারা গেলেন সেদিন আমরা সবাই দুঃখ পেয়েছিলাম এবং তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি আসলে মানুষের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করতেন না, সবসময় হাসি মুখে ভালো ব্যবহার করতেন সবসময়। আমরা দেখেছি সেই বিষয়টা। তো কাকার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমরা আসলে কেউ বিশ্বাস করতে পারিনি। তো কাকা হচ্ছে গিয়ে উনি তখন হচ্ছে গিয়ে মারা যাওয়ার পরে, আসলে উনি মারা গিয়েছিল সন্ধ্যার একটু পরপর, 9টা-10টার পরপর। তো ওই রাত্রেবেলা ওনার ঢাকায় হচ্ছে ওনার 2 ছেলে থাকতো এবং উনি গ্রামে একাই থাকতেন। ওনার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে। ওনার 2 ছেলে ঢাকায় থাকতো এবং এক মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে চিটাগাংয়ে। তো ওনার 2 মেয়ে এবং এক ছেলে, ওনারা মেয়ে হচ্ছে গিয়ে বললো কি যে আমি তো এত দূরে যেতে পারবো না, আপনারা কবর দিয়ে দেন আর কি। তো এই হচ্ছে সেই মেয়ের ভাষ্য ছিল এবং এক ছেলে বললো কি যে আমি আসছি, কারণ হচ্ছে ছোট ছেলে যে কিনা তার বাবাকে খুব ভালোবাসতো এবং ওনার খোঁজও নিতেন না এই কাকার। মূলত আমরাই কাকার খোঁজ নিতাম। ওনার বয়স হয়ে গিয়েছিল এবং এই কারণে হচ্ছে কি উনি হয়তো স্ট্রোক করেছে, যার কারণে মারা গিয়েছে। যাই হোক, কাকা হচ্ছে কি যখন মারা যায় তো আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বেশি রাত পর্যন্ত রাখবো না। উনি যেহেতু সন্ধ্যার পর মারা গিয়েছে, তো রাত 10টার পর্যন্ত আমরা মোটামুটি এলাকার যেসব মুরব্বী যারা আছে আমাদের নিজ দায়িত্বে কাকার লাশ হচ্ছে কি আমরা কবরে নেওয়ার সিদ্ধান্ত নেই এবং এই রাতের বেলায় আমরা তাকে কবর দিয়ে দিব। তার ছেলের আসার অপেক্ষা করতে থাকলাম। তো তার ছেলের আসতে মোটামুটি 12টার মতো বাজলো এবং তিনি এসে বললেন কি যে হ্যাঁ, লাশ রাখা ঠিক হবে না। সবাই যেহেতু বলছে যে আর কেউ আসবে না, আমার দেখা হয়ে গেছে, আমি আমার আব্বাকে বেশিক্ষণ রাখতে চাই না। আর হচ্ছে গিয়ে আগামীকাল হচ্ছে গিয়ে খুব ভালো একটা দিন, যার কারণে হচ্ছে আগামীকাল শুক্রবার পড়বে। তো সেই শুক্রবারের দিন কবর দিলে খুব ভালো হবে, রাত্রেবেলায় দিয়ে দেবে, লাশ বেশিক্ষণ বাইরে রাখতে হয় না। তো যাই হোক, সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে কবর দিতে গেলাম এবং হচ্ছে কবর দিতে যাওয়ার পথে মানে তো পালকিতে উঠিয়ে তখন রাত প্রায় 12:30 হবে। তো গ্রামের সকলে মিলে আমরা কাকাকে নিয়ে লাশ নিয়ে যাচ্ছিলাম। আসলে এই ঘটনা শুনলে আপনারা সবাই বিশ্বাস করবেন কিনা আমি বলতে পারবো না, তবে এটা সত্য ঘটনা এবং আমরা আমাদের নিজের চোখে দেখেছি। আমরা তাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং একটা কাঁচা রাস্তা দিয়ে গোরস্থানের দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করেই ওই পালকিটা দুলে ওঠার পরে আমরা যখন উপরের দিকে লাইট মারি তখন দেখি কি যে কাকা উঠে বসে আছে এবং কাকা বলছে কি যে কিরে তুই একা আসছিস কেন সুজন, আমার রতন এবং রত্না কোথায়? তো এই কথা বলার পর, আমার ওই ভাইয়ের নাম হচ্ছে সুজন ছিল, যে কাকার যে ছেলে ছিল সুজন ছিল। তো এই কথা বলার পর আমরা আসলে প্রত্যেকে ভয় পেয়েছি এবং ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই পালকিটা নিচে রেখে কাকা তখন সেখানেই বসেছিল এবং সুজনকে বলতে থাকে যে কিরে সুজন, রতন এবং রত্না কোথায়? তো তখন ওই ভাইটা আসলে ভয় পায় না, তখন সে তার আব্বার কাছে যায় এবং কাছে গিয়ে বলে কি যে রতন এবং রত্না হচ্ছে গিয়ে ওরা আসেনি এবং ওরা আসবে না, ওরা বলেছে কি যে আসবে না। তো আসলে তখন কাকা বলে কি যে এত বড় সাহস, ওরা আসবে না? তো আমরা আসলে ওইটা দেখে প্রচন্ড পরিমাণ ভয় আমাদের সবার লোম দাঁড়িয়ে যায় যে মরা লাশ যে কিনা মারা গিয়েছে, সে মারা গিয়েছে, এটা ডাক্তার নিশ্চিত করেছে মারা গিয়েছে। সে উঠে বসে আছে এবং বলছে কি যে রতন এবং রত্না কোথায়? তো এই কথা বলার পর সে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ হয়ে সে বলে কি যে কাউকেই ছাড়বো না। এই কথা বলে সে তখন আবার শুয়ে পড়ে। তো এটা আসলে তখন আমরা এটার ব্যাখ্যা করতে পারিনি। তখন সেখানে আবার একজন চিকিৎসক ডাকা হয় এবং চিকিৎসক ডেকে সেই গোরস্থানের পাশেই সেই চিকিৎসকদের নিশ্চিত করা হয় যে সে মৃত্যুবরণ করেছে কিনা। তো তিনি বলেন যে সে আরও কয়েক ঘন্টা আগে মৃত্যুবরণ করেছে। তো তার শরীর ভারী হয়ে আসছে, কিন্তু মরা মানুষ দেখলে আসলে বোঝা যায় যে আসলে কি হয়েছে। তো যাই হোক, তো আমরা তো ওনাকে দাফন করে আসলাম। আসলে এই রহস্য আমরা তখন ভেদ করতে পারিনি, কিন্তু এই রহস্য এর 2 দিন পর থেকে ভেদ হওয়া শুরু করে। তো কাকা মারা যাওয়ার পরে এই ঘটনা তো ঘটে। কাকা মারা যাওয়ার পরে রতন তার যে কিনা ঢাকায় খুবই বড় একটা সরকারি চাকরি করতো এবং খুবই বড় ওনার ছেলেপুলে বউ নিয়ে খুব বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকতো, অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো। তো হঠাৎ করেই রতনের ফ্ল্যাটে নাকি কোনো একটা অদ্ভুত জিনিসের আবির্ভাব ঘটে এবং তারা নাকি রাত্রেবেলা ঘুমাতে পারে না এবং সেখানে নাকি কেউ একজন খুব এই জিনিসপাতি ছুঁড়ে মারে এবং রতনকে বলে কিছু তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো, তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। এবং এই সেম জিনিসটা রত্না যে কিনা চট্টগ্রামে থাকতো
তার ওইখানেও ঘটা শুরু করে। তো তারা বলে কি যে তুই এখনই তোর আব্বার কাছে যাবি, না হলে কিন্তু তোর মেরে ফেলবো, তোর আব্বা মারা গেলে তোরা কেন গেলি না। তো এই কথা বলার পর ওনারা আসলে প্রচুর পরিমাণ ভয় পেয়ে যায় এবং ওনারা হচ্ছে এক পীর বাবার কাছে যায়, যেহেতু ওদের সাথে যোগাযোগ আছে, পীর বাবার কাছে যায় এবং সেই পীর বাবা এসে বলে কি যে এটা হচ্ছে তোমার বাবার সঙ্গে থাকা একটা জিন, যেখানে তোমার বাবার সঙ্গে থাকতো এবং সে তোমার ওই জিনটাকে হচ্ছে তোমার বাবা উপকার করেছিল একদিন। তো তার প্রতিদান স্বরূপ সে হচ্ছে গিয়ে তোমার বাবার যেদিন মারা গিয়েছিল তোমরা যখন যাওনি, সে প্রচণ্ড পরিমাণ রেগে যায় আর কি, এবং সে নিজেও খুব কষ্ট পেয়েছিল। তো রতন ছোট ভাই যেহেতু গিয়েছিল, সেহেতু ছোট ভাইয়ের প্রতি তার কোনো ক্ষোভ নেই, যার কারণে ছোট ভাইকে সে কখন কোনো ক্ষতি করেনি। কিন্তু তোমরা যদি ওইখানে না যাও এবং তোমার বাবার শেষক্রিয়ায় অংশগ্রহণ না করো, মিলাদ একটা না দাও এবং 40-এর আয়োজন না করো বা এই ধরনের মিলাদের আয়োজন না করো, তাহলে ও কখনো ছেড়ে যাবে না। কারণ হচ্ছে তোমার বাবাকে খুব ভালোবাসতো ওই জিনটা। তো এই কথা বলার পর আমার ভাইয়েরা তো ওই চাচারা ছেলেরা তো বিশ্বাস করে না। তো যাক, ওনার যে মেয়ে ছিল সেই মেয়েটা হচ্ছে গিয়ে ওই কার্নিশ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এবং ওই ভাই হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, প্লাস ওই যে বোনটা ছিল হচ্ছে গিয়ে, যার নাম ছিল রত্না এবং চিটাগাং থাকতো, তার স্বামী হচ্ছে গিয়ে তোমার একতলার ছাদ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। তো তখন তারা বুঝতে পারে যে এই সমস্ত কাজ ওই জিনের কাজই এবং তাদেরকে খুব শীঘ্রই যেতে হবে। তো এই কথা শোনার পর তারা ওখান থেকে চলে আসে এবং এখানে আসার পর যখন শুনে যে আব্বা হচ্ছে গিয়ে মরার পরে পালকিতে উঠে বসেছিল এবং এটা একটা জিনের কাজ, পরবর্তীতে ওই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারি যে একটা জিন ছিল যে কিনা এরকমভাবে ওই চাচাজানকে খুব বেশি ভালোবাসতো এবং ওই জিনটাকে সে উপকার করেছিল, যার কারণে সেই জিনটা এরকমটা করেছে। তো যাই হোক, ওরা আসার পরে কবর জিয়ারত করে এবং ক্ষমা চায় বাবার কাছে যে বাবা আমাকে মাফ করে দাও। আমি তখন সেই জিনটাই আসলে তখন বলে যে তোদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোদের মতো কুলাঙ্গার সন্তান যেন অন্য কারোর ঘরে না জন্মায়। এবং তারা সেখানে আসলে উপলব্ধি করতে পারে যে বাবার কি জিনিস এবং বাবাকে তারা এরকমভাবে ফেলে রেখে গিয়েছে, কাজটা ঠিক করেনি। তো বাবাকে দেখার কাজ মূলত সুজন টাকা দিত, কিন্তু এসে দেখতো না, ওই ছোট ভাইয়ের জন্য মূলত দেখতো এবং টাকা দিত সবাই, কিন্তু কেউ এসে দেখতো না। তো যাই হোক, এই ঘটনা পুরো এলাকায় তখন ওই রাত্রে পুরো এলাকায় ছড়াছড়ি হয়ে যায় এবং সবাই ভয় পেয়েছিল ওইখানে যারা ছিল। তো এটা আসলে একটা জিনের কারসাজি, সেটা পরবর্তীতে আসলে জানা যায়। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা, যেটা কিনা আমাদের এলাকায় ঘটেছিল এবং এটা বাস্তব একটি ঘটনা। প্রিয় দর্শক, আমরা জসিমের জীবনের ঘটনা শুনলাম। আসলে এরকম ঘটনা আমি কখনো শুনিনি, কিন্তু এরকম ঘটনাটা হয়তো ঘটতে পারে। আপনাদের কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা বেশি কথা বলবো না, আমরা 3 নম্বর এপিসোডে চলে যাবো। 3 নম্বর এপিসোডটা আমাদেরকে মেহেরাব পাঠিয়েছেন, তার ঠিকানা দেননি, কিন্তু আমরা মেহেরাবের ঘটনাটি শুনবো এবং এটা একটি কালো জাদুর ঘটনা। আমরা সরাসরি মেহেরাবের ঘটনায় চলে যাই। আপনারা শুনছেন ভূত বাক্স বাই RJ ইমরান। কে ওখানে? কথা বলছো না কেন? আসসালামু আলাইকুম, আমার নাম মেহেরাব। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এটি বাস্তব এবং সত্য একটি ঘটনা, যেটা কিনা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি যে কেন এই ঘটনাটি আমার সঙ্গে ঘটলো। আসলে যেদিন আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন আমার বাড়ির সকল সদস্য, আমার বাবা মা ভাই বোন আমার নানুর বাড়িতে বেড়াতে যায় এবং আমার প্রতিবেশী এক কাকি ছিল। সেই কাকি আমাকে খুব আদর করতো, খুব যত্ন করতো এবং আমাকে সবসময় ডেকে ডেকে খাওয়াতো। তো উনিও আমার আম্মার সাথে ওখানে গিয়েছিলেন, ওখানে কোনো একটা কাজে গিয়েছিলেন। তো আমার আম্মা বলে কি যে আজকে হচ্ছে ওনারা আসবেন না, কালকে আসবেন। তো যার কারণে বাড়িতে আমি একাই ছিলাম এবং আমরা হচ্ছে সকালবেলা যাই এবং বলে কি যে রাতেও চলে আসতে পারে, আবার কালকেও চলে আসতে পারে। তো যাই হোক, ওনারা যখন চলে গেলেন আমি সারাদিন ঘরে কাটালাম এবং আশেপাশে ঘুরে ফিরে আমি যখন সন্ধ্যার সময় বাড়িতে ফিরলাম, আম্মা ঘরে রান্না করে গিয়েছিল। তো ওই কাকির যে শাশুড়ি আছে, মানে হচ্ছে আমার দাদি, ওই দাদি এসে আমাকে বললেন যে মেহেরাব, তুই কি রাত্রে কিছু খেয়েছিস? রাত্রে কিছু খাবি? আমাদের বাড়িতে খাস, ঠিক আছে? একটু পরে আমাদের বাড়িতে চলে আসিস। তো এই কথা বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দাদি। আর যে খাবার ছিল সেই খাবার প্রায় সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাত্রেবেলা অল্প একটু ছিল, সেটুকু আসলে অল্প একটু খাবার হবে না। তো আমি দাদিকে বললাম আচ্ছা ঠিক আছে দাদা, আমি আসছি। তো তখন 8টা, 8:30 কি 9টা হবে এরকম রাত। তো আমি দাদির ঘরে গেলাম, দাদি আমাকে নিজে এসে নিয়ে গেল ওই সময়, যে আয় এখন সবাই খেতে বসছে আয়। তো যাই হোক, উনি আমাকে নিয়ে আমাকে খাওয়ালেন। খাওয়া দাওয়া করার শেষে উনি আমাকে একটা
বলে কি যে তুই তো আজকে ঘরে তো ঘুমাইতে পারবি না, হয়তো ভয়টাই পাবি, তুই আজকে আমাদের ঘরে ঘুমা। তো এই কথা বলে তিনি আমাকে একটা রুমের ভিতরে নিয়ে গেলেন। ওই পাশের ঘরের একটা কাচারি ঘর আর কি, সেই ঘরের মধ্যে আমাকে নিয়ে গেলেন। এবং সেই ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম তিনি দরজা লাগিয়ে দিলেন, ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর দরজা লাগিয়ে দিলেন। এবং সেখানে গিয়ে দেখতে পেলাম বেশ কিছু লোক মাথা নত করে একজন লোকের সামনে বসে আছে। এবং সেই লোকটাকে দেখতে একজন তান্ত্রিকের মতো, তার সামনে মোমবাতি জ্বালানো, বিভিন্ন ধোয়া এবং একটা মাথার খুলি রাখা এবং একটা প্ল্যানচেটের মতো গোল করে কিছু একটা দেওয়া, এবং লেবু টেবু কি হাবিজাবি জিনিস, আলতা, তেল, তারপর হলুদ, তারপরে সিঁদুর, এইসব জিনিস দিয়ে নানান রকমের জিনিস দিয়ে সেখানে প্ল্যানচেট বানিয়েছে। এবং সেখানে বেশ কিছু লোককে এরকমভাবে বশ করে রেখেছে। এবং সেই লোকগুলো মাথা নিচু করে তার দিকে তাকিয়ে আছে এবং সে যা বলছে শুনছে। তো যাক, আমাকে দাদি বললেন তুই এখানে বস। তা বললাম দাদি আমি এখানে কি করব? তো সেই দাদি বললো কি যে তুই বস, তারপর বলছি। তো ওই বাবা তখন আমার মাথার উপর কিছু একটা রাখলেন এবং অটোমেটিক্যালি আমি বশ হয়ে গেলাম। এবং বাবা যা বলছিল সেগুলো শুনতে আমার ভালো লাগছিল, কিন্তু আমার এতটুকু বোধ ছিল যে আমি এখানে কি করছি এবং এই বাবা আমাকে দিয়ে কি করবে, কোনো কালো জাদু করবে না তো? তো সেখান থেকে একজন লোক উঠে গেলেন এবং তার হাতে কি যেন একটা জিনিস দেখতে পেলাম, মানে ধারালো কোনো অস্ত্রের মতো কিছু একটা। সে দরজা দিয়ে বেরিয়ে গেল এবং তাকে নিশ্চয়ই কোনো একটা জায়গায় পাঠানো হয়েছে কোনো কিছু আনার জন্য। সেটা কি আনার জন্য আসলে বুঝতে পারলাম না, তবে এতটুকু বুঝতে পারলাম যে ওই শ্মশান ঘাটের নিয়ে তেনারা আলোচনা করছিলেন। এবং আমি এতটুকু বুঝতে পারলাম যে এখানে কালো জাদু বিষয়ে কোনো কিছু হচ্ছে। তো যাই হোক, তখন প্রায় 9টা 9:30 হবে রাত। তখন আমি আসলে চেষ্টা করছিলাম যে কখন এখান থেকে বের হওয়া যায়, এবং আসলে আমি পুরোপুরিভাবে বসে ছিলাম কিনা জানি না, আমি সব কিছু বুঝতে পারছিলাম। তো যাই হোক, যখন দরজা খুলেন ওই দাদি দরজা বন্ধ করে দিচ্ছিলেন, দরজা বন্ধ করে দিয়ে গিয়ে এক এক করে বার করছিলেন, এক একজনকে বার করছিলেন আর কি। তো কিছুক্ষণ বাদে আরেকজনকে এখান থেকে বার করে দিলেন এবং সেই লোকটা মন্ত্র পড়ছিলেন। তো ওই লোকটা বের হওয়ার আগে দরজা খোলা দেখে আমি দৌড়ে বের হয়ে গেলাম এখান থেকে। বের হয়ে আমি জোরে চিৎকার করতে করতে আমার এক পাশের প্রতিবেশীর বাড়িতে গিয়ে আমি জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। তো তারা ঘর থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে আমাকে ধরে নিয়ে চোখে মুখে পানি ছেটালো এবং বললো কি যে কি হয়েছে ভাসতে। তা আমি তখন বললাম যে দাদি এরকম কাজ করতেছে, ওই ঘরের ভিতরে নিশ্চয়ই খারাপ কোনো কিছু হচ্ছে। তো উনি তখন কাকা এবং আশেপাশের কয়েকজন লোক নিয়েও সেই ঘরে গেল এবং গিয়ে দেখলো কিছু সত্যি সত্যি সেখানে ওরকম কাজ হচ্ছে। এবং যে ছেলেগুলো এখানে বসে আছে সে আমাদের এলাকার কোনো ছেলে না, একজন ছিল আমাদের পাশের গ্রামের এক ছেলে এবং আমাদের গ্রামেরই এক ছেলে। আর যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলো আমাদের গ্রামের না, এবং সমস্ত ছেলেগুলো এবং আমার বয়সী এবং আমার থেকে খানিকটা বড়, ইয়াং হবে, মানে সবাই ইয়াং। তো আমি তখন সেই কাকা গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কি করতেছো? তো দাদি আসলে কোনো কিছু বলতে পারলো না। তো দাদি এবং সেই পীর বাবাকে যে কিনা ওই জিনিসগুলো করতেছিল তাদেরকে ওখানে বেঁধে রাখলো। তো সেই পীর বাবা বারবার ওয়ার্নিং করতেছিল যে আমাকে ছেড়ে দেয়, নাহলে কিন্তু তাদের অনিষ্ট হবে, তাদের খারাপ হবে। তো উনি যেভাবেই হোক কোনো একটা কালো জাদু করার চেষ্টা করতেছিল এবং সেটা দ্বারা নিশ্চয়ই কারো কোনো ক্ষতি হতো। তো যাই হোক, পরের দিন সকালবেলা পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে সেই পীর বাবা এবং সেই দাদিকে দুজনকেই ধরে নিয়ে যায়। এবং এই ঘটনার পরে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে আমাকে দ্বারা তারা কী করবে আসলে, এবং এই মানুষগুলো দিয়ে তারা কী করতো। আমি আসলে আজ পর্যন্ত জানি না যে তারা কিসের জন্য এমনটা করলো এবং কী জন্য করলো, তবে আমি খুব ভয় পেয়েছিলাম। তো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে এমন অনেক কালো জাদুর ঘটনা ঘটে, অনেকের দিয়ে অনেক খারাপ কাজ করে, সেটা আমরা দেখেছি। তো মেহেরাবের ঘটনাটা শুনে আমরা আসলে এটাই বুঝতে পারি যে এটা এক প্রকার কালো জাদুর কোনো কিছু ছিল, যেটা কিনা মেহেরাবকে দিয়ে কোনো খারাপ কোনো কর্ম করাতে চেয়েছিল। হয়তো ওই দাদি এই কাজগুলো করতেন, দীর্ঘদিন ধরে করে আসছিলেন। তো এই তদন্তের পরে কি হয়েছে সে বিষয়ে উনি আসলে মেহেরাব আসলে জানে না, আমাদেরকে এতটুকু পাঠিয়েছেন। তো আমরা পরবর্তী ঘটনা চলে যাব। আমাদের পরবর্তী ঘটনা বরিশাল থেকে এসেছে, আমাদেরকে নাইম পাঠিয়েছে। নাইমের ঘটনা আমরা চলে যাব। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ভৌতিক গল্প শোনার জন্য। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যায়। আপনারা শুনছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। কে ওখানে? কথা বলছো না কেন? প্রিয় ইমরান ভাই, আজকে যে ঘটনাটি আমি আপনার দর্শকদের সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরই পাড়ায় এবং মহল্লায় পাশের বাড়িতে ঘটা সত্য একটি ঘটনা। ঘটনাটি ঘটে আমাদেরই এক বোন এবং তার পরিবারের সঙ্গে। আসলে মূলত আমার ওই পাশ প্রতিবেশী যে বোন ছিল সে গিয়ে 17-18 বছর বয়স। তো তার মা তাকে বকাঝকা করার সময় বলে কি যে তুই মরতে পারিস না, তোকে নিয়ে তো আমার জ্বালার শেষ নেই, খালি জ্বালা যন্ত্রণা করিস। তো এই কথা শুনে সেই মেয়েটি এক প্রকার অভিমানে গলায় দড়ি নেয় এবং গলায় দড়ি দেওয়ার পরে যখন চিল্লাচিল্লি হয় যে গলায় দড়ি দিয়েছে,
আমরা সেখানে সবাই যাই এবং যাওয়ার পরে দেখি সেই মেয়েটাকে হাঁটানো হচ্ছে, কিন্তু ততক্ষণে তার গলায় দাগ বসে গিয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে। তো আমার চোখের সামনে দেখলাম সে মাটিতে লুটিয়ে পড়লো এবং তার জান নিশ্চয়ই ওইখানে আজরাইলে কবজ করেছে। আল্লাহ না করুক তাকে আল্লাহ বেহেশত নসিব করুন, যদিও সুসাইড মহাপাপ। তো যাই হোক, ওই মেয়েটা মারা যাওয়ার পরে তাকে হচ্ছে কি অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য সবকিছু তৈরি করা হয় এবং কবর খোঁচার জন্য সমস্ত কিছু রেডি করা হয়। এবং ওই দিন সন্ধ্যায় মানে হচ্ছে ওই দিনটা ছিল শুক্রবার, সময় নামাজ পড়ে এসে বিকেলবেলা জানাজা সম্পন্ন করে তাকে সন্ধ্যার পরপর কবর দিয়ে আসা হয়। তো কবর দিয়ে আসার পরে ওই বাড়িতে তো শোকের মাতম চলছিল, প্লাস আমাদের পাশের বাড়ি, যেহেতু আমিও তখন ছোট ছিলাম, প্রায় 12-13 বছর বয়স হবে, আমি ছোট ছিলাম এবং আমি ভয় পেয়েছিলাম বিষয়টা থেকে। দিনের বেলা তো আমার কাছে তেমন ভয় লাগেনি, কিন্তু সন্ধ্যার পরেই আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আসমা আমার আশেপাশে ঘোরাফেরা করছে। আসমা আপা আমার থেকে 4-5 বছরের বড় ছিল এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আসমা আপার সঙ্গে আমরা খুব খেলাধুলা করেছি। তো আসমা আপা, আমি আসলে সন্ধ্যার সময়, আমি আসলে এটা সত্য কিনা আমি বলতে পারবো না, আসমা আপা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় আমি যখন মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফিরি সন্ধ্যার দিকে, আমি দেখি আমাদের উঠানে, মানে আসমা আপা যেরকম ভাবে আমাকে ডাকতো খেলাধুলা করার জন্য, সন্ধ্যা হলেই আসমা আপাকে খেলাধুলা করার জন্য ডাকতো, কারেন্ট না থাকলে, তো ওই সময় কারেন্ট ছিল না। তো আমি দেখতে পেলাম আসমা আপা আমার থেকে 7-8 হাত দূরে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আমাকে ইশারা দিয়ে ডাকছে, এই খেলবি, আয় আমরা খেলাধুলা করি। তো এই কথা বলেই আমি আসলে খেয়াল নাই যে আসমা আপা মারা গেছে। তো আমি বললাম কি যে হ্যাঁ আমি আসতেছি। এই কথা বলে আমি যখন এক সিঁড়ি পার হলাম, তখন দেখলাম আসমা আপা ভেঙে চুরে কান্না করতেছে, বলতেছে কি যে আমার অনেক ভয় লাগতেছে রে, আমারে তোরা ওইখানে রাইখা আসছিস, আমার অনেক খারাপ লাগতেছে, আমারে তোরা তাড়াতাড়ি নিয়ে আয়, আমি খুব কষ্ট পাচ্ছি। এই কথা শুনে আমি জোরে চিৎকার মেরে উঠি এবং চিৎকার মেরে ওঠার সঙ্গে সঙ্গে আমার আব্বা ঘরে ছিল, তিনি ঘর থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে বলে কি যে কী হয়েছে। তখন আমি বলি কি যে ওই যে আসমা আপা আমার ডাকতেছে। তো আমি আসলে সত্য একদম স্পষ্ট চোখে দেখেছি। তো আব্বা বিষয়টাকে বিশ্বাস করে না। তো আব্বা বিশ্বাস পরে করেছে। কিভাবে করেছে আমি বলি। তো ওই রাত্রেবেলায় যেহেতু ওই বাড়িতে শোকের মাতম ছিল, আসমার আম্মা কাঁদতেছে, যেহেতু তার মেয়ে মারা গিয়েছে, তার নিজের দোষেই সে তাকে বলেছিল যে তুই মরতে পারিস না, হ্যান ত্যান। তো এই কথা শুনে তখন তারা সবাই কান্নাকাটি করতেছে, একটা শোকের মাতম, বাড়িতে সকল আত্মীয় স্বজন এক এক করে চলে গেল। তো তখন রাত প্রায় 1টা হবে। তো ওই সময়ে আসমার মা প্রচণ্ড পরিমাণ চিৎকার চেঁচামেচি এবং ওদের বাড়ি থেকে চিৎকারের শব্দ ভেসে আসলো। তো আমরা সকলে ছুটে গেলাম সেখানে এবং আমারও তখন ঘুম ভেঙে গেল। আমি আব্বুর কোলের ভিতরে শুয়েছিলাম, যেহেতু আমি ভয় পেয়েছি। তো আমি কিছুক্ষণ পরপরই লাফ দিয়ে উঠতেছিলাম, তো আব্বুর কোলের ভিতরে আমি শুয়েছিলাম। তো আব্বু তখন আমাকে বলে যে তো যাওয়ার দরকার নেই। তো আমি আব্বুর হাত ধরে তারপর গেলাম। তো যাওয়ার পরে আমি 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 দাঁড়িয়ে আছি, যেহেতু আমার পাশের বাড়ি, আমি আমার আব্বু, ওই বাড়ির এক কাকা, তারপর হচ্ছে গিয়ে আসমার আম্মা ঘর থেকে বেরিয়ে আসলো। তো আসমা যেই ঘরে আসলে মরেছিল সেই ঘরের ভিতরে তো কেউ ঘুমায়নি। তো সেই ঘর থেকে দেখলাম কি যে আসমা বেরিয়ে আসতেছে। আসমার আত্মা নাকি কি হবে আমি জানি না। আমি আব্বুকে জড়ায় ধরলাম শক্ত করে এবং আসমা ভেঙে চুরে কান্না করতেছে, এত জোরে জোরে কান্না করতেছে এবং তার পা মাটিতে নেই, তার পা মাটি থেকে অনেকটা উপরে এবং তার গলায় যে কাটা দাগটা ছিল, যে দড়িতে যে কাটা দাগটা ছিল, সেই কাটা দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং আব্বু যখন তার গলায় লাইট মারে, গলায় স্পষ্ট কাটা দাগটা দেখতে পাই, কেটে গিয়েছিল আর কি, সেটা দেখা যাচ্ছে। এবং সে কান্না করতেছে এবং বলতেছে, মা তুমি এটা কেন করলা, তুমি কিসের জন্য আমাকে মরার জন্য পাঠাইলা, মা আমার এখানে অনেক কষ্ট হইতেছে, আমার অনেক আজাব হচ্ছে, মানে এরকম বলতে লাগছে, আমার অনেক ভয় লাগতেছে, এখানে আমি এখানে থাকতে পারবো না, আমার অনেক ভয় লাগতেছে, মা তুই কিসের জন্য এমনটা করলি। তো এই কথা শুনে সবাই আসলে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে আমরা স্পষ্ট সবাই দেখতে পাই এবং আমি আব্বুকে জড়ায় ধরি। তো এর কিছুক্ষণের মধ্যে ওইখান থেকে ওইটা যখন সবাই একে একে চলে আসতে শুরু করে, সবাই 4-5 জন দেখেছি আমরা। তো দেখার পর আমি আব্বুকে বললাম, আব্বু আমি সত্যি সত্যি বলছিলাম যে আমি আসমা আপাকে দেখছি, আসমা আমাকে খেলার জন্য ডাকছে এবং ভেঙে চুরে কান্না শুরু করছে, আমাকে কেন তোরা এখানে রেখে আসলে, আমার খুব ভয় লাগতেছে। তো যাই হোক, ওই রাত্রেবেলা ওই বাড়িতে তো তখন একটা অন্যরকম শোরগোল পড়ে যায় এবং পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এই ঘটনাটা যে আসমার আত্মা এই বাড়িতে আশেপাশে ঘোরাফেরা করতেছে এবং ওর মা দেখছে, ইভেন আমি দেখছি এবং আমার আব্বা সবাই দেখছে আর কি। তো এই ঘটনার পরে তো পরবর্তী দিন সকালবেলা হুজুর এসে বলে কি যে যেহেতু আত্মহত্যা, তো আত্মারা আসলে খুব সহজে যায় না এখান থেকে, তো তাদের যাওয়ার জন্য একটা মিলাদের ব্যবস্থা করতে। তো যেহেতু 3 দিন মারা যাওয়ার 3 দিনের মধ্যে মিলাদের ব্যবস্থা করতে হয়, তো 3 দিন অপেক্ষা করা হলো এবং 3 দিন ওই বাড়ির কেউ হচ্ছে কি ওই বাড়িতে কেউ ঘুমাতো না, কারণ হচ্ছে ঘুমালে ওরা রাত্রেবেলা কান্নার শব্দ শুনতো এবং এরকম শুনতো যে আমাকে নিয়ে আয়, আমার খুব ভয় লাগতেছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে আয়।
তো এরকম কিছু কথা শুনতো তারা। তো যাই হোক, এর পরবর্তীতে 3 দিনের মাথায় হুজুর হচ্ছে গিয়ে এলাকার কিছু মানুষজনকে ডেকে মিলাদ পড়ায় সেই বাড়িতে এবং দোয়া দরুদ পড়ে। তো ওই মিলাদ পড়ানোর পর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে ওই ঘটনা শুনে সবাই ভয় পায় এবং সবাই আসলে বিশ্বাস করে, কারণ হচ্ছে আমার আব্বাকে সবাই বিশ্বাস করতো এবং যেহেতু ওই কাকারা দেখেছে এবং আসমার মা স্বয়ং নিজ চোখে দেখেছে, তো সেহেতু এই ঘটনাটা সবাই বিশ্বাস করে এবং আমি যেহেতু দেখেছি সেহেতু অবশ্যই আমি নিজে বিশ্বাস করি যে আসমা আপা নির্ঘাত এখানে এসেছিল এবং আসমা আপার আত্মা আশেপাশে ঘোরাফেরা করেছে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। প্রিয় দর্শক, আমরা একে একে সমস্ত ইমেল এপিসোডগুলো শুনে ফেললাম। বিশেষ করে শেষের এপিসোডটা আমার কাছে একটু বেশি ভয়ানক লেগেছে, কারণ হচ্ছে একজন মৃত মানুষ যে কিনা তার আত্মা নিজের ঘরে ঘোরাফেরা করছে এবং সে গলায় দড়ি নেওয়ার কারণে হয়তো সে কষ্ট পাচ্ছে বা কবরে আজাব হচ্ছে, এরকম কোনো কিছু সে বোঝাতে চাচ্ছে, বা তার আত্মা পুরোপুরিভাবে মুক্ত হয়নি। এরকমটা আমরা অনেক দেখেছি যে আত্মা আসলে সহজে যেতে চায় না, কিন্তু এরকম ঘটনা খুব অহরহ ঘটনা খুব কম ঘটে। তো যাই হোক, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যারা সুইসাইড করার চিন্তা ভাবনা করেন তারা অবশ্যই এগুলো করবেন না। সুইসাইড করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ। আপনারা এই বিষয়গুলোর ভিতরে যাবেন না এবং তখন আত্মা মুক্তি পায় না, আসলে আত্মা খুব কষ্ট পায়। আপনারা তো ঘটনা শুনেই বুঝতে পারলেন। তো আশা করি আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভূত বাক্সের প্রত্যেকটা এপিসোডে আমি আপনাদের জন্য স্পেশালভাবে বানাতে চেষ্টা করি এবং আপনারা নিশ্চয়ই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো ইমেল ঘটনা নিয়ে, স্পেশাল গল্প নিয়ে। আপনারা যদি ঘটনা পাঠাতে চান আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা ইমেল পেয়ে যাবেন, আপনারা ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ঠিকানায় আপনারা গল্প পাঠাতে পারেন। আপনাদের গল্প প্রকাশ করা হবে ভূত বাক্সে এবং আমাদের অন্যান্য চ্যানেল আছে যারা জিনের গল্প পাঠাতে চান সেখানে পাঠাতে পারেন। আপনারা দেখছেন ভূত বাক্স বাই RJ ইমরান। দেখা হবে পরবর্তী এপিসোডে। খোদা হাফেজ।